আজ আমি তোমাদের যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে চতুর্থ চ্যাপ্টার, তাপের ঘটনাসমূহ। এখন যেহেতু চ্যাপ্টারটার নাম তাপের ঘটনাসমূহ, অর্থাৎ তাপ প্রয়োগ করলে কি ঘটে তার একটা জিনিস আমরা এখানে আলোচনা করব। এখন যাকে নিয়ে ঘটনা অর্থাৎ তাপ, সেই তাপ কাকে বলে আগে প্রথমে আমরা জেনে নিই। তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয়, বর্জন করলে বস্তু ঠান্ডা বা শীতল হয়। এখন এই তাপ প্রয়োগ করলে কি হয়? তাপ প্রয়োগ করলে অনেক কিছুই হয়। প্রথমে যদি ধরি আমরা, তাপ প্রয়োগ করলে পদার্থের রাসায়নিক পরিবর্তন হয়, তাপ প্রয়োগ করলে পদার্থ আলো বিকিরণ করে, তাপ প্রয়োগ করলে পদার্থের অবস্থার পরিবর্তন হয়, তাপ প্রয়োগ করলে তড়িতের সৃষ্টি হয়, তাপ প্রয়োগ করলে পদার্থের প্রসারণ ঘটে। তাহলে আমরা এই যে আলোচনা করব শেষেরটা নিয়ে, অর্থাৎ তাপীয় প্রসারণ। তাহলে তাপ প্রয়োগে পদার্থের যে প্রসারণ ঘটে তাকেই আমরা বলবো তাপীয় প্রসারণ। এখন এই তাপ প্রয়োগ করলে সাধারণত দেখা যায় যে কঠিন পদার্থের প্রসারণ হয় খুব কম, তরলের প্রসারণ হয়, সেক্ষেত্রে দেখা যায় কঠিনের থেকে তরলের প্রসারণ বেশি, আর গ্যাসেরও প্রসারণ হয়, গ্যাসের প্রসারণ হচ্ছে সব থেকে বেশি। এবার এই চ্যাপ্টারটা বুঝতে হলে আমরা প্রথমে কতগুলো ঘটনার কথা মনে করি। যেমন 1 নম্বর ঘটনা যদি বলি যে কাঁচের শিশিতে যদি টিনের ঢাকনা থাকে, সেটা যদি টাইট হয়ে আটকে যায় তাহলে খোলার উপায় কি? দেখা যায় তাপ দিলেই মুখটা খুলে যায়, চিপিটা। 2 নম্বর আমরা যদি বলি যে রেল লাইনের লাইন যখন পাতা হচ্ছে, একটা লাইন শেষ হলে আর একটা লাইন যখন জয়েন করা হচ্ছে, সেক্ষেত্রে দুটো লাইনের মাঝে একটুখানি ফাঁক বা গ্যাপ রাখা হয়। সেক্ষেত্রেও কেন রাখা হয় আমরা ভাবব। 3 নম্বর যদি বলি যে দেখা যায় লোহার ব্রিজের একটা দিক একদম ব্রিজের সঙ্গে থামের সঙ্গে ফিক্সড করে দেওয়া হয়, আর একটা দিক থাকে রোলারের ওপর, সেটা নিয়েও আমরা আলোচনা করব কেন করা হয়। 4 নম্বর যদি বলি যে ইলেকট্রিকের যে লাইট পোস্টগুলো থাকে, সেই লাইট পোস্টের মাঝে যে তারগুলো যায়, সেই তারগুলো দেখা যায় একদম টান টান থাকে না, বেশ কিছুটা আলগা করা থাকে। তো এই যে ঘটনাগুলো আমরা এই চ্যাপ্টারে পাবো এবং এই নিয়ে একটু ব্যাখ্যা গিয়ে তারপরে আমরা আরও ডিটেলসে যাব। প্রথমে যেটা বললাম যে কাঁচের শিশিতে যে টিনের ছিপিটা আটকে ছিল, সেটা গরম করলে ছিপিটা অনায়াসেই খুলে গেল। কারণ আর কিছুই নয়, যে তাপ প্রয়োগ করলে আয়তনে বাড়ে, সেই হিসেবে ছিপিটার আয়তন বেড়েছে, তাই আলগা হয়ে গিয়ে খুলেছে। এখন তোমার প্রশ্ন হতে পারে, স্যার ছিপিটা যখন আয়তনে বেড়েছে, কাঁচটাও তো বেড়েছে, তাহলে সেক্ষেত্রে টাইটই তো থাকার কথা। ঠিকই বলেছো, কিন্তু এখানে একটা কথা আছে, তাপ প্রয়োগ করলে প্রত্যেক পদার্থ একই রকমভাবে প্রসারণ ঘটে না। এক্ষেত্রে দেখা যায় টিনের যে প্রসারণ কাঁচের প্রসারণের থেকে অনেক বেশি, তাই টিনটা অনেক বেশি বেড়েছে, টিনের ছিপিটা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আলগা হয়ে গেল। এরপরে আমরা যেটা যাব যে রেল লাইনের মাঝে যে ফাঁক রাখা হয়, দেখো আমার ছবিটা দেখো, এই যে ফাঁক রাখা হয়েছে এখানে, দেখো এই ফাঁক দুটোর মধ্যে যে ফাঁক কেন? কারণ হচ্ছে গরমকালে বা ট্রেন গেলে চাকার ঘর্ষণে এই রেল যে লাইনটা উত্তপ্ত হয়, এবং উত্তপ্ত হলে কী হবে? আয়তনে বেড়ে যাবে, আয়তনে বাড়া মানে দৈর্ঘ্যও বাড়বে, দৈর্ঘ্যে বাড়লে কী হবে? এই মুখ দুটো যদি একদম টাচ করা থাকতো, পরস্পর এরমভাবে ওপর দিকে উঠে যেত। তো সেক্ষেত্রে কী হতো? ট্রেন আর লাইনে চলতো না, ট্রেন লাইনচ্যুত হয়ে যেত, তাই একটু গ্যাপ রাখা হয়। তারপরে যেটা বলেছিলাম যে
মেটালের যে ব্রিজ, দেখো ছবিতে এই যে মেটালের ব্রিজটা আমি দেখিয়েছি, এই ছবিতে দেখো একটা এর দিকটা দেখো ফিক্সড করা আছে, ঠিক আছে, আর বি এর দিকটা দেখো রোলারের উপর রাখা আছে। অর্থাৎ গরমকালে যদি ব্রিজটার দৈর্ঘ্য বাড়ে তাহলে সেক্ষেত্রে কী হবে, দুদিকটাই যদি এরকম একদম ফিক্সড করে দেওয়া হতো তাহলে এই পিলারকে দৈর্ঘ্য বাড়লে কী হবে, ভেঙে দিত। কিন্তু এইখানটা কি করা আছে দেখো, রোলারের উপর দেওয়া আছে। রোলারের উপর দেওয়া থাকলে কি হচ্ছে, দৈর্ঘ্যে বাড়লেও এই যে একটুখানি দেখো গ্যাপও রাখা আছে, বাড়লো, কিন্তু একে আর ভেঙে দেবে না। তাহলে একে বাড়ার জায়গাটা আমরা এখানে রেখে দিলাম, সেই জন্যই রোলারের ওপর রাখা আছে। আবার একই রকমভাবে শীতকালে তো আবার দৈর্ঘ্যটা কমে যাবে, তখনই আবার একটু এই দিকে সরে যাবে। সেক্ষেত্রে যদি আমরা ফিক্সড করতাম তাহলে টান করে পিলারটা কি হতো, ভেঙে যেত। এইবার যেটা বলেছিলাম ইলেকট্রিক্যাল লাইট পোস্ট, দেখো লাইট পোস্টের মাঝে যে তারটা দেখো আমি দেখিয়েছি একটু আলগা করা আছে। বুঝতেই পারছো এতক্ষণ ধরে যা বললাম এটারও কারণ ওই একই, যে গরমকাল শীতকালে কি হতো না, সংকোচন হতো, হলে কি হতো, এই পিলার দুটো দুদিক থেকে সামনের দিকে হেলে আসতো। এইবার তোমাদের এই চ্যাপ্টার পড়তে গিয়ে আরেকটা যে জিনিসের জানতে হয় খুব ভালো করে, সেটা হচ্ছে দ্বিধাতব পাত। এখন দ্বিধাতব পাত কাকে বলে খুব ভালোভাবে বললে যেটা বলা যায়, দেখো আমি ছবিটি দেখিয়েছি, দুটো বিভিন্ন প্রসারণযুক্ত ধাতুর পাতকে পরস্পরের সঙ্গে যদি আমরা রিভেট করে যুক্ত করে দিই, দুটোকে একদম রিভেট করা আছে, তাহলে যে পদার্থটা বা যে পাতটা তৈরি হলো দুটো মিলিয়ে, তাকে আমরা বলছি দ্বিধাতব পাত। দ্বি মানে দুই, ধাতব পাত মানে দুটো ধাতুর পাত আছে। এইবার মজা হচ্ছে এই পাতটার বিশেষ বৈশিষ্ট্য হলো এটাকে যখন আমরা গরম করব তখন কি হবে, এটা বেঁকে যাবে। তাকে এটা বেঁকে গেছে। এখন কোন দিকে বেঁকবে, দেখা যাবে যে ধাতুটার প্রসারণ বেশি সেই ধাতুটা থাকবে বাইরের দিকে, আর ভিতর দিকে থাকবে যে ধাতুটার প্রসারণ কম। এখানে পিতলের প্রসারণ বেশি, লোহার কম, সেই জন্য দেখো বেঁকে গেছে ঠিকই, পিতলটা বাইরের দিকে আছে, লোহাটা ভেতরের দিকে আছে। তুমি যে দিকটাই গরম করো এইভাবেই বেঁকবে। তাহলে শীতকালে কি হবে, পেতল যেহেতু বেশি বেড়েছিল তাহলে পেতল এবার এখানে সংকোচনটা বেশি হবে। তাহলে এবার দেখো ঠান্ডা করলে ঠিক উল্টো ঘটনাটা ঘটবে, ভেতরের দিকে থাকবে পেতল, বাইরের দিকে থাকবে লোহা। এইবার এই দ্বিধাতব পাতের কি বৈশিষ্ট্য দেখলাম। এর ব্যবহার বলতে আমরা এটাকে ফায়ার অ্যালার্ম হিসেবে ব্যবহার করে থাকি। ফায়ার অ্যালার্ম যন্ত্র, অর্থাৎ কোনো একটা জায়গায় ধরো আগুন লেগে গেল, তাহলে সেক্ষেত্রে এই দ্বিধাতব পাত ব্যবহার করলে দেখা যায় যে একটা অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্মটা বেজে উঠলেই তখন আমরা কি করব, বুঝতে পারবো যে হ্যাঁ ওখানে আগুন লেগেছে। তো যাই হোক, দেখো ফায়ার অ্যালার্ম কি করে কাজ করে তার একটা ছোট্ট আমি জাস্ট স্কিমেটিক ডায়াগ্রাম দেখিয়ে দিচ্ছি তোমাদের। এইখানে দেখো এই দ্বিধাতব পাতটা এখানে রয়েছে, এখানে একটা ব্যাটারি দিয়ে কানেকশন করা আছে, দেখো এর এইখানে একটু গ্যাপ আছে, ঠিক আছে। এইবার এইখান থেকে এই দ্বিধাতব পাত থেকে একটা কলিং বেলে কানেকশন করে দেওয়া হয়েছে, আর একটা এন্ড এইখানে চলে এসছে ব্যাটারিতে। এবার যদি আগুন লাগে কোনো একটা জায়গায় তাহলে এটা কি হবে, গরম হবে। দ্বিধাতব পাতটা গরম হলে কি হবে, এটা কোন দিকে হেলবে দেখো, এই যে ডান দিকে হেলে যাবে। ডান দিকে হেলে গেলে কি হবে, তখন এটা যে গ্যাপ ছিল এখন এটা টাচ হয়ে যাবে। টাচ হলে কি হবে, সঙ্গে সঙ্গে কলিং বেলটা বাজতে শুরু করবে। তাহলে এই যে কলিং বেলটা বাজতে শুরু করা মানেই বোঝা যাবে যে ওখানে আগুন লেগেছে। এইভাবে আমরা দ্বিধাতব পাতকে ব্যবহার করতে পারি। এছাড়াও এর ব্যবহার আছে আমাদের আধুনিক যে বিভিন্ন রকম যন্ত্রপাতি, যেমন আমরা যদি বলি যে ইস্ত্রি, বৈদ্যুতিক চুল্লি, ঘর গরম রাখার যে যন্ত্র, তাতে এরকম থার্মোস্ট্যাট বলে একটা যন্ত্র থাকে। সেই থার্মোস্ট্যাটে এরকম দ্বিধাতব পাত থাকে, হিটারের সাহায্যে ওটা গরম হয়ে একটা টেম্পারেচারে এলেই কি হয়, ওটা অন্যদিকে চলে যায়। অর্থাৎ প্রথমে টাচ থাকে, ঠিক এর উল্টোটা হবে, মানে ওটা তখন বাঁ দিকে হেলে যাবে। বাঁ দিকে হেলে গেলে কি হবে, কানেকশনটা অফ হয়ে যাবে। অর্থাৎ অটোমেটিক অফ অন সিস্টেম
যেটা তোমরা থার্মোস্ট্যাটের ব্যবহার হিসেবে দেখে থাকো, যে ফ্রিজের মধ্যেই দেখবে মাঝে মাঝে আওয়াজ হয় ফোঁস ফাঁস করে, সেক্ষেত্রে অটোমেটিক ওটা চালু হয় আবার বন্ধ হয়। তো যাই হোক, এতক্ষণ তো আমরা বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করলাম, কিন্তু এইবারে একটু মানে ফিজিক্সে ম্যাথামেটিক্যাল জায়গায় আমরা আসবো। দেখো, আমরা আগেই বলেছি কঠিন পদার্থকে তাপ দিলে দৈর্ঘ্যে বাড়ে, প্রস্থে বাড়ে। অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ বাড়লো মানে ক্ষেত্রফলও বাড়লো, আবার উচ্চতাতেও বাড়ে, তার অর্থাৎ আয়তনেও বাড়ে। অর্থাৎ কঠিন পদার্থের 3 রকম প্রসারণ হয়: দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ। এই যে প্রসারণ আমরা কতটা কার, সেইটা বোঝার একটা তো মাপকাঠি থাকতে হবে। সেই মাপকাঠিটা মানে মোটামুটি একটা আইডিয়া আমরা দিই কার মধ্যে দিয়ে না, একটা গুণাঙ্ক কতগুলো আছে, যেমন ধরো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে সেটা কি জিনিস আমরা আসছি। ধরা যাক T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো একটা কঠিন পদার্থের দৈর্ঘ্য হচ্ছে L1, T2 উষ্ণতায় ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য হচ্ছে L2। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা দিয়ে লেখা হয়, এই চিহ্নটার নাম আলফা। L2 মাইনাস L1 মানে পরে যতটা দৈর্ঘ্য হয়েছে আগের থেকে দৈর্ঘ্যটা মাইনাস, অর্থাৎ কতটা দৈর্ঘ্য বৃদ্ধি হলো, বাই L1 ইন্টু T2 মাইনাস T1, অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা বৃদ্ধি। এটাকে আমরা বলছি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এইবার এইটার ডেফিনেশন দিতে গিয়ে আমরা বলি যে দেখো, এটাকে একক ধরবো, এটাকে একক ধরবো, ধরলে যতটা দৈর্ঘ্য বৃদ্ধি হবে সেটাই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। অর্থাৎ একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো পদার্থের উষ্ণতা একক ডিগ্রি বৃদ্ধি করলে যতটা দৈর্ঘ্য বৃদ্ধি হয় সেটাকেই বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, এইবার এই আলফার যে একক, সিজিএস পদ্ধতিতে একক কি দেখো, এইগুলোর মধ্যে বসালেই একক পেয়ে যাবে। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ঠিক আছে। তারপরে প্রাথমিক দৈর্ঘ্য তার এককও সেন্টিমিটার। উষ্ণতা বৃদ্ধি যেটা, সেটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড। সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেল, তাহলে পার ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এইভাবে আমরা লিখি। ঠিক একই রকমভাবে এসআই পদ্ধতিতে এটাও মিটার দৈর্ঘ্য, এটাও মিটার, এটা কেলভিন, মিটার মিটার কেটে যাবে, অর্থাৎ কেলভিন কে ইনভার্স বা কে ইনভার্স। এইবার কয়েকটা পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমি এখানে মোটামুটি লিখেছি। কেন লিখেছি দেখো, মোটামুটি একটা আইডিয়া নেওয়ার জন্য, যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এফি 12 ইন্টু 10⁻⁻6, 12 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তামার ক্ষেত্রে 16.7 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো 22.9 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তাহলে এই ক্ষেত্রে দেখো যে কতটা দৈর্ঘ্য বেশি বাড়ছে, কার বেশি বাড়ছে, সব থেকে যে তিনটে লিখেছি আমরা, অ্যালুমিনিয়ামের দেখো সব থেকে বেশি। এইবার 12 গুণিত 10⁻⁻6 মানে কি, মানে 12কে একের পিঠে 6টা শূন্য দিয়ে ভাগ করলে যতটুকু হয়, মানটা বুঝতে পারছো, খুবই কম। তাহলে এই তিনটের মধ্যে এখানে লোহার হচ্ছে সব থেকে কম প্রসারণ, অ্যালুমিনিয়ামের হচ্ছে সব থেকে বেশি। তাহলে এবার আমি যদি বলি লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 গুণিত 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে কি বুঝি, তাহলে এটাই বুঝি যে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা লোহাকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে কতটা দৈর্ঘ্য বাড়বে, 12 ইন্টু 10⁻⁻6 সেন্টিমিটার দৈর্ঘ্য বাড়বে। তাহলে খুবই কম। বা সাধারণভাবে যদি আমরা বলি যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝায়, কোনো উত্তরটা এইরকমভাবেও দেওয়া যায়
কোনো লৌহদণ্ডের বা লোহার উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে তার যা প্রাথমিক দৈর্ঘ্য তার 12 × 10⁻⁻6 অংশ দৈর্ঘ্য বৃদ্ধি হবে। একইভাবে যদি আমরা বলি T1 উষ্ণতায় কোনো কঠিনের ক্ষেত্রফল S1, T2 উষ্ণতায় ওই কঠিনের ক্ষেত্রফল S2, তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা, এই চিহ্নটাকে বিটা বলি আমরা, বিটা = S2 - S1 / S1 T2 - T1, অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল গুণিত উষ্ণতা বৃদ্ধি। এক্ষেত্রে ঠিক একই রকমভাবে আমরা ডেফিনেশন দিয়ে থাকি যে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে একক দৈর্ঘ্য পদার্থে, একক ক্ষেত্রফল বিশিষ্ট পদার্থে যতটা ক্ষেত্রফল বৃদ্ধি পায় সেটাকেই আমরা বলছি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এবং এই যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক দেখো বিটা, ওই একই রকমভাবে সিজিএসে বিটা সেন্টিমিটার ক্ষেত্রফল হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার বাই সেন্টিমিটার স্কোয়ার, ডিগ্রি সেন্টিগ্রেড নিচে রইল কেটে গিয়ে সেন্টিমিটার স্কোয়ার ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। ঠিক একই রকমভাবে এসআই পদ্ধতিতে বিটা = কেলভিন ইনভার্স। ঠিক এইভাবে আমরা যদি আয়তনের ক্ষেত্রে বলি তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রেও দেখো যে T1 উষ্ণতায় কোনো কঠিনের আয়তন V1, T2 উষ্ণতায় ওই কঠিনের আয়তন V2, তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক V2 - V1 / V1 T2 - T1। ঠিক একই রকম একদম আকার, আয়তন বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন উষ্ণতা বৃদ্ধি। এককও ঠিক তাই, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, কেলভিন ইনভার্স। এবার এই তিনটের মধ্যে সম্পর্ক আলফা = β/2 γ/3, অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের 3 গুণ, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের দ্বিগুণ। আচ্ছা, এইখানে আমি শেষ করছি আপাতত। এরপরে আমি যাব কিন্তু তরলের আয়তন প্রসারণ নিয়ে।